আসসালামু আলাইকুম, স্বাগতম শ্রীপুরি পাঠশালায়। তো আমরা গত ক্লাসে যে ক্লাসটা করছিলাম ওইটা হচ্ছে যে আমাদের রেকর্ড হয় নাই, ঠিক আছে? ওইটাই আমরা আজকে দেখব। কারণ কথা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই রেকর্ড ক্লাস দেখে চাকরি করে, ঠিক আছে? এজন্য আবার আমরা এই ক্লাসটা রেকর্ড করতেছি, ঠিক আছে? তো দেখেন, তো আমরা এসি আর এলসি সিরিজ সার্কিট করতেছিলাম, ঠিক আছে? এটা চতুর্থ ক্লাস। এবং আরেকটা কথা বলে দেই, এই ক্লাস শেষে যাদের প্রবলেম আছে ওই প্রবলেমগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে ক্লাস শেষ হওয়ার পর সবার প্রবলেমগুলো বলবেন, ঠিক আছে? ওই প্রবলেমগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, এই ম্যাথটা আমরা ফার্স্ট অফ অল করছিলাম। তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করছিলাম ওইটা শুধু আমরা দেখায় দিব, ঠিক আছে? তাহলেই হবে। দেখেন প্রশ্নটার মধ্যে কি বলছে যে একটি সিরিজ সার্কিটের একটা ভোল্টেজের ইকুয়েশন দেওয়া আছে এবং কারেন্টের একটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? এবং দেখেন কি কি বের করার জন্য বলতেছে, যে এক নম্বরে বলতেছে যে ইম্পিডেন্স বের করার জন্য, পরে বলতেছে যে পাওয়ার ফ্যাক্টর বের করার জন্য, তারপর বলতেছে যে কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার বের করার জন্য বলতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কমপ্লেক্স পাওয়ার। আচ্ছা দেখেন, আমরা প্রথমে আমাদের যে ভোল্টেজের ইকুয়েশন আছে না, ভোল্টেজের যে ইকুয়েশন এবং কারেন্টের যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলোরে আমরা পোলার ফর্মে লিখতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যালু আর এটা হচ্ছে অ্যাঙ্গেল ভোল্টেজের। দেখেন এটা হচ্ছে আমাদের এইখানে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু আর এইখানে অ্যাঙ্গেল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের -10 ডিগ্রি এইখানে দেওয়া আছে। আচ্ছা, পরে কারেন্টেরও সেম কাহিনী করলাম, ঠিক আছে? তারপর আমরা কি করলাম, ইম্পিডেন্স বের করে দিলাম। ইম্পিডেন্স হচ্ছে যে ভোল্টেজ বাই কারেন্ট। এখানে এটা ভোল্টেজ, এটা কারেন্ট ভাগ করলাম, তারপর আমরা ইম্পিডেন্সটা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের চাইছে, দেখেন এখানে কিন্তু আমাদের কি বলছে, ইম্পিডেন্স বের করার জন্য। তাহলে আমরা ইম্পিডেন্স একটা বের করে ফেলছি, আনসার। তারপরে বলতেছে যে পাওয়ার ফ্যাক্টর। তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কি, কস থিটা, কস থিটা। তাহলে এই থিটা আছে না, এই থিটাটা যে ইম্পিডেন্স আছে না, ইম্পিডেন্সের যে অ্যাঙ্গেল আছে না 60, ওইটা বসাবো, ঠিক আছে? এখন cos 60 ডিগ্রি সমান হচ্ছে 0.5। এখন কথা হচ্ছে যে আমরা যখন পাওয়ার ফ্যাক্টর লিখব তখন আমাদের একটা কাজ করতে হবে। কি করা লাগবে, এই ল্যাগিং বা লিডিং এটা বলে দিতে হবে। মানে আমাদের সার্কিটটা ক্যাপাসিটিভ না ইন্ডাকটিভ, ঠিক আছে? তো এইখানে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলের মধ্যে যদি মাইনাস আসে তখন আমরা বুঝবো এটা কি, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? না লিডিং পাওয়ার ফ্যাক্টর, মানে ক্যাপাসিটিভ সার্কিট, ঠিক আছে? যদি এখানে মাইনাস আসে তাহলে লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে, ঠিক আছে? ইম্পিডেন্সের অ্যাঙ্গেলের সাথে মাইনাস আসলে মনে রাখবেন। তারপর আমরা পাওয়ার বের করে ফেলি, অ্যাপারেন্ট পাওয়ার ভিআই। তো এখানে আমাদের তো ভিআই হচ্ছে আমাদের কি, আরএমএস ভোল্টেজ এবং কারেন্ট, কিন্তু প্রকৃতপক্ষে তো আমরা আরএমএস ভোল্টেজ এবং কারেন্ট জানি না, কিন্তু আমরা কি জানি, ম্যাক্সিমাম ভোল্টেজ এবং কারেন্ট জানি। সুতরাং ম্যাক্সিমাম এই ভোল্টেজ এবং কারেন্টে কি করছি আমরা এখানে আরএমএস এ কনভার্ট করে নিছি, ঠিক আছে? এখানে কি করলাম, আরএমএস এ কনভার্ট করে নিছি, এইখানেও এইখানেও, ঠিক আছে? তারপর আমরা মানগুলা বসাই আমরা কি করলাম, পাওয়ারটা বের করে ফেললাম। তারপর আবার কমপ্লেক্স পাওয়ারটা বের করে ফেললাম, মানে অ্যাপারেন্ট পাওয়ার আর কমপ্লেক্স পাওয়ার একই, শুধু আমরা অ্যাঙ্গেলটা অ্যাড করে দিছি আর কি, ঠিক আছে? তারপর রিয়েল পাওয়ার, রিয়েল পাওয়ারের সূত্র কি, পি ইকুয়াল টু ভি আই কস থিটা। রিয়েল পাওয়ারের সূত্র কিন্তু দুইটা আছে, একটা কি আই স্কোয়ার আর আরেকটা হচ্ছে বি আই কস থিটা। তো আমরা এখানে বি আই কস থিটা ইউজ করছি, ঠিক আছে? তারপর মানগুলা বসানোর চেষ্টা করছি। এখানে বি আই এটা কি আমাদের
আরএমএস ভোল্টেজ এবং কারেন্ট। সুতরাং এইগুলো এটা একটু মাথায় রাখা লাগবে। এই জন্য আমরা কি করলাম, এই ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজটারে আরএমএস এ কনভার্ট করে নিয়েছি, কারেন্টটারেও আরএমএস এ কনভার্ট করে নিয়েছি, এবং কস থিটার জায়গায় কার অ্যাঙ্গেলটা হবে ফেজ অ্যাঙ্গেল, যেটা হচ্ছে যে ইম্পিডেন্সের, এটা হবে আর কি। ঠিক আছে, আমরা বসাইলাম, বসে আমরা কি করলাম, রিয়েল পাওয়ারটা পেয়ে গেলাম। তারপর রিয়েক্টিভ পাওয়ারের সূত্র কি, কিউ ইকুয়াল টু ভিআই সাইন থিটা। রিয়েক্টিভ পাওয়ারেরও সূত্র দুইটা আছে, আই স্কোয়ার এক্স এবং বিআই সাইন থিটা। তো আমরা এখানে বিআই সাইন থিটাটা ইউজ করার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ এবং কারেন্ট কি আরএমএস, তো তো এই জন্য আমরা কি করলাম, ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা আরএমএস এ কনভার্ট করে নিচ্ছি, কারেন্টটারেও আরএমএস এ কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশন আগেলে আমরা যে আনসারটা পাবো এটাই হচ্ছে আমাদের আনসার রিয়েক্টিভ পাওয়ারের, এবং রিয়েক্টিভ পাওয়ারের একক ভিএআর বা কেভিআর। তো আমরা যদি কেভিএআর মানে সামনে যদি কে লাগাই তাহলে এটাকে কি করব, 1000 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, তাহলে এইভাবে এই ম্যাথটা করে ফেলতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথটা দেখা যাক আমরা কিভাবে করছি। এই ম্যাথটা একটু জটিল ছিল, একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, প্রশ্নের মধ্যে বলতেছে যে একটি 240 ভোল্ট 50 হার্জ আরসি সিরিজ সার্কিট এ 20 এম্পিয়ার আরএমএস কারেন্ট প্রবাহিত হয়। যদি ভোল্টেজ সর্বোচ্চ মানে পৌঁছানোর 1/900 সেকেন্ড পূর্বে কারেন্ট সর্বোচ্চ মানে পৌঁছায়, তাহলে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর, এভারেজ পাওয়ার এবং প্যারামিটারসগুলো বের করো। তাহলে সার্কিটের প্যারামিটারগুলো বের করা লাগবে। সুতরাং সার্কিটে কি বলছে যে দেখেন এখানে কি বলে দিছে, আরসি সার্কিট এখানে কি বলছে, আরসি সার্কিট। সুতরাং আরসি সার্কিট যেহেতু বলছে তাহলে সার্কিটে কি থাকবে, আমাদের আর থাকবে, আর একটা কি থাকবে, ক্যাপাসিটর থাকবে। ঠিক আছে, একটা আর থাকবে আর একটা সি থাকবে। ঠিক আছে, তো আমাদের আর সি বের করা লাগবে, এবং কি চাইছে, পাওয়ার ফ্যাক্টর এবং এভারেজ পাওয়ার। ঠিক আছে, এইগুলো আমাদের বের করা লাগবে। তো এইখানে সবচেয়ে ভেজাল মানে ঝামেলা সম্পূর্ণ আপনার কাছে কি মনে হইতে পারে, কি আছে এখানে দেখেন, যদি ভোল্টেজ সর্বোচ্চ মানে পৌঁছানোর 1/900 সেকেন্ড পূর্বে কারেন্ট সর্বোচ্চ মানে পৌঁছে, তাহলে সার্কিটে, তাহলে এইখানে একটা কথা বলে দিছে না, এটাই একটু বুঝতে পারলেই আপনি ম্যাথটা ইজিলি বাইরে যাবেন। আচ্ছা আমি এখানে একটু ওয়েভ শেপ আঁকার চেষ্টা করতেছি। দেখেন এখানে আপনার রেফারেন্স অক্ষ থেকে আপনার ভোল্টেজটা শুরু হয়েছে। ঠিক আছে, এটা যদি আপনার টাইম হয় টি, তাহলে কিছুক্ষণ পরে কি হয়েছে, কিছুক্ষণ পরে এইখান থেকে কি হয়েছে, আপনার কারেন্টটা শুরু হয়েছে। ঠিক আছে, কারেন্টটা শুরু হয়েছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এই যে ভোল্টেজ এবং কারেন্ট এদের মধ্যে যে ফেজ অ্যাঙ্গেলটা আছে কত ডিগ্রি, এই থিটাটা বের করা। এই থিটাটা যদি বের করতে পারেন তাইলে ম্যাথটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা চেষ্টা করব ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে ফেজ অ্যাঙ্গেলটা বের করার। ঠিক আছে, তারপর আমাদের কাছে যা চাইছে তা আমরা সিকোয়েন্সলি বের করে ফেলবো, এবং বের করে ফেলতে পারবো খুব ইজিলি শুধু এই থিটাটা বের করতে পারলে। ঠিক আছে, এখন থিটাটা বের করব কিভাবে দেখেন, এই থিটাটা বের করার জন্য আমরা কিছু প্রসেস এবং থিওরি ইউজ করা লাগবে। ঠিক আছে, তো আমরা ফ্রিকোয়েন্সির একটা সংজ্ঞা জানি। ফ্রিকোয়েন্সি মানে কি, যদি 50 হার্জ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কারেন্ট বা ভোল্টেজ, 1 সেকেন্ডে কারেন্ট বা ভোল্টেজ 50টা সাইকেল এরকম সম্পূর্ণ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে যে আমাদের ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আর ফ্রিকোয়েন্সির সাথে আমাদের কি টাইম পিরিয়ডের একটা রিলেশন আছে, টি ইকুয়াল টু 1/f। ঠিক আছে, এইগুলো আমরা বেসিক আরও প্রাথমিক ক্লাসেই আমরা আলোচনা করে আসছি।
ঠিক আছে, ওইখানে থিওরিগুলা একটু মাথায় রাখা লাগবে, তাহলে ভালো বুঝবেন আর কি। আচ্ছা, তো টাইম পিরিয়ডের সাথে যে ফ্রিকোয়েন্সির সম্পর্কটা আছে ওইটা আমরা ইউজ করার চেষ্টা করছি। তাহলে টাইম পিরিয়ড সমান কি পাইছি, 1/50 সেকেন্ড। ঠিক আছে, এই টাইম পিরিয়ডের সাথে ফ্রিকোয়েন্সির সম্পর্ক ইউজ করে এটা পাইছি, টাইম পিরিয়ড সমান পাইছি 1/50 সেকেন্ড। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি যে 50 সাইকেল যায় 1 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে 1 সাইকেল যায় কত, 1/50 সেকেন্ডে। ঠিক আছে, তারপর আমরা লিখতে পারি যে এক সাইকেল, এই এক সাইকেল সমান কত, 360 ডিগ্রি। তাহলে 1/50 সেকেন্ডে যায় 360 ডিগ্রি। তাহলে দেখেন এইখানে এই লাইনটাই লেখার চেষ্টা করছি, 1/50 সেকেন্ডে অতিক্রম করে 360 ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে কতটুকু অতিক্রম করবে, তারপর 1/900, মানে আমাদের যে প্রশ্নে দেওয়া ছিল, দেখেন আমাদের প্রশ্নে কিন্তু 1/900 দেওয়া ছিল, দেখছেন, এটাই আমরা বের করে ফেলার চেষ্টা করছি। তাহলে 1/900 সেকেন্ডে কত ডিগ্রি অতিক্রম করে। তাইলে এইখানে আমরা কিন্তু পায়ে গেছি থিটা সমান কত পায়ে গেছি, এটা কিন্তু আমরা থিটা পায়ে গেছি, থিটা সমান কত, 20 ডিগ্রি পায়ে গেছি। ঠিক আছে, তো আমাদের কাছে এখন যা চাইছে সব বের করে ফেলতে হবে আমাদের। ঠিক আছে, তো প্রথমে আমাদের কি চাইছে, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরটা কিভাবে বের করতে হয় দেখেন, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে যে cos থিটা। তাহলে cos অ্যাঙ্গেল কত পাইছেন, 20 ডিগ্রি, ক্যালকুলেশন করবেন পাওয়া যাবেন। তারপর এভারেজ পাওয়ার, এখানে এভারেজ পাওয়ারটা কিন্তু সূত্র কিন্তু আমরা জানি এভারেজ পাওয়ারের দুইটা। ঠিক আছে, যেহেতু আমরা ফেজ অ্যাঙ্গেলটা জানি এজন্য আমরা বিআই cos থিটাটা ইউজ করব, ইউজ করে আমরা এভারেজ পাওয়ারটা বের করে ফেলছি। তারপর প্যারামিটারগুলো আমাদের কি করতে হবে, বের করা লাগবে। ঠিক আছে, এই প্যারামিটারগুলো আমাদের বের করা লাগবে। ঠিক আছে, প্যারামিটার বলতে আমাদের যে রেজিস্ট্যান্স আছে না, এই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এই দুইটা জিনিসই আমাদের বের করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন আমরা এখানে একটু অসম্পূর্ণ আছে, এই আর এবং সি এর মানটা আমরা বের করার চেষ্টা করব। তো আর এবং সি এর মানটা বের করার জন্য আমরা প্রথমে ইম্পিডেন্সটা বের করে নিই। তাহলে এখানে দেখেন আমরা ইম্পিডেন্সটা বের করে নিব, একটু ছোট করে নিই। তাহলে আমরা এখানে ইম্পিডেন্সটা বের করে নিব, জেড ইকুয়াল টু কি হবে, V/I। এখন ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের প্রশ্নে, 240 ভোল্ট, এবং আই কত দেওয়া আছে, আই হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখেন 20 এম্পিয়ার। তাহলে জেড পেয়ে গেলাম, জেড কত পাইলাম, 12 ওহম পাইলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের শুধু জেড এর ভ্যালু পাইছি, মডুলাস পাইছি। ঠিক আছে, এজন্য আমার অ্যাঙ্গেলও লাগবে। অ্যাঙ্গেলটা কার হবে, এই অ্যাঙ্গেলটা তো ফেজ অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, তো ফেজ অ্যাঙ্গেল তো আমরা আগেই বের করছি, এখানে এখানে ফেজ অ্যাঙ্গেল, এই যে এখানে কিন্তু আমরা ফেজ অ্যাঙ্গেল নিচে বের করছিলাম, কত পাইছিলাম, 20। সুতরাং জেড এর সাথে যদি আমরা অ্যাঙ্গেল লিখি তাহলে কিভাবে লিখতে পারি, জেড অ্যাঙ্গেল সমান হবে যে জেড পাইছি 12, আর অ্যাঙ্গেল হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল হচ্ছে 20, সরি আমি 12 লিখে ফেলছি, 20 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পোলার ফর্মে আছে। তো এটুকু করে আমরা কি করব, একটু রেক্ট্যাঙ্গুলার ফর্মে লেখার চেষ্টা করি। রেক্ট্যাঙ্গুলার ফর্মে যদি লেখার চেষ্টা করি তাহলে পাবো হচ্ছে 11.27 মাইনাস জে অফ 4.104 ওহম, এটা হচ্ছে জেড ইম্পিডেন্সটা পেয়ে গেলাম। এখন ইম্পিডেন্সের এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে আমাদের আর। তাহলে দেখেন এই প্রশ্নে যে আমাদের আর চেয়েছে এটা কিন্তু আমরা বের করে ফেলছি। আর ইকুয়াল টু কত পাইলাম, 11.27
27 ওহম পেয়ে গেলাম। এবং আমাদের এখন কি করতে হবে, সিটা বের করতে হবে। সুতরাং আমরা xc সমান পাইছি কত, এখানে xc সমান পাইছি হচ্ছে 4.104। সুতরাং এইখানে xc মানে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সের সমান আমরা লিখতে পারি 1/2πfc সমান হচ্ছে 4.104। ঠিক আছে, এখন আপনার কাজ হচ্ছে এটুকু ক্যালকুলেশন করে ফেলেন, ক্যালকুলেশন করে সিটা বের করে ফেলেন এখানে সি। এবং এইখানে যে ফ্রিকোয়েন্সি কত ইউজ করবেন, দেখেন এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ প্রশ্ন দেওয়া আছে। সুতরাং এখানে ফ্রিকোয়েন্সি 50 হার্টজ ইউজ করে আপনি সিটা বের করে ফেলেন ক্যালকুলেটরে। ঠিক আছে, তাহলে ক্যালকুলেটর চাপার পর আপনি পাবেন হচ্ছে ক্যাপাসিটেন্স 5.61 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে আমাদের একটা আনসার। ঠিক আছে, তাহলে এই ম্যাথটা এইভাবে সলভ করা লাগবে। ম্যাথটা যদিও একটু জটিল আছে, ঠিক আছে, কিন্তু আপনি যখন প্রশ্নটা বুঝবেন তখন ম্যাথটা আপনার কাছে ইজি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। এখানে দেখেন কি বলতেছে সার্কিট প্রশ্নের মধ্যে, নির্মুক্ত সার্কিটে 2i পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে কত মানের ক্যাপাসিটর কিভাবে সংযোগ করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আপনি 230 ভোল্ট দিতেছেন, 60 হার্টজ সাপ্লাই দিতেছেন। হ্যাঁ, তো তখন আপনার আই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। ঠিক আছে, এই আই পরিমাণ কারেন্ট ফ্লো হইতেছে। এখন এই কারেন্টটারে আপনি যদি ভাড়ায় দিতে চান, তাহলে এই যে এই পথে যে বাধাটা আছে, রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, এটা কি করতে হবে, কমায় দিতে হবে। ঠিক আছে, তাহলে যদি কমায় দিতে চান তাহলে আপনার কি করা লাগবে, এইখানে ক্যাপাসিট্যান্সের মানটা বাড়ায় দিতে হবে। তাহলে এই ক্যাপাসিটরের মানটা কিভাবে বাড়ানো হয়, প্যারালালে সংযোগ করা। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যাপাসিটর প্যারালালে সংযোগ করা এইখানে রেজিস্ট্যান্সের মানে বাধার মান কমায় দিব আর কি, তাহলে তো আমাদের কারেন্টটা ডাবল ফ্লো হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপাসিট্যান্সের মানটা বাড়ায় দিব, আর তাহলে বাধা কমে যাবে এবং কারেন্ট বেশি ফ্লো হবে। ঠিক আছে, এখন আমরা সলিউশনটা কিভাবে করছি ওইটা দেখেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন আশা করা যায়। ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট করে নিই তাহলে সবটুকু একসাথে। আচ্ছা দেখেন, প্রথমে আমরা কি করছি, কি হলো, আচ্ছা দেখেন প্রথমে আমরা কি করছি, প্রথমে আমরা এই ক্যাপাসিটরের যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। দেখেন x = 1/2πfc, এইভাবে আমরা ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স বের করে ফেলছি, 79.89 ওহম হয়েছে। ঠিক আছে, তারপর আমরা এই সার্কিটের যে ইম্পিডেন্স আছে ওইটা আমরা একটু লেখার চেষ্টা করছি। তাহলে এই সার্কিটের রেজিস্ট্যান্স কত আছে 30 লিখলাম, এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সটা যে এখানে আমরা বের করছি ওইটাই এখানে লেখার চেষ্টা করছি আমরা। হ্যাঁ, তারপরে এখানে দেখেন আমরা আই মানে এই সার্কিটে এই আইটা টোটাল কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি, আই = v/, ইম্পিডেন্স। তাহলে আমরা কি করলাম, এখানে সম্পূর্ণ কারেন্টটা বের করে ফেলার চেষ্টা করছি এবং বের করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা নাও কারেন্ট ইনক্রিজ, এখন এই কারেন্টটা যখন আপনার কি করা লাগবে, ইনক্রিজ হয়ে 2 গুণ যাবে, মানে 2 গুণ প্রবাহিত করা লাগবে, তখন আপনার কারেন্টটা কত হবে। তাহলে আপনি যে এইখানে যে এ আই পাইছেন না, এখানে আইটা পাইছেন না, এই আইটার সাথে আপনি কি করবেন, 2 গুণ করে দেন। তাহলে আমরা I1 ধরছি, তো I1 এটা কি করলাম, 2 গুণ করে দিছি, তাহলে I1 পাবো 2 গুণ করে। ঠিক আছে, গুণ করে দিলাম, পরে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে
আপনি যখন এই কারেন্টটা পরিবর্তন করবেন তখন কি ইম্পিডেন্সটা পরিবর্তন হবে। তো ইম্পিডেন্সটা আমরা এই নতুন ইম্পিডেন্সটা Z1 ধরলাম, ঠিক আছে। এই নতুন ইম্পিডেন্সটাকে আমরা Z1 ধরলাম, ঠিক আছে। এই Z1 ইকুয়াল টু হচ্ছে আমরা ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে ভাগ করছি, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ এবং ইম্পিডেন্স মানে কারেন্ট ভোল্টেজটারে আমরা আমরা কারেন্ট দিয়ে ভাগ করছি, তাহলে কি পেয়ে গেছি, ইম্পিডেন্স পেয়ে গেছি, ঠিক আছে। দেখেন এটা কিন্তু আমরা কারেন্টটা আগে বের করছিলাম, ঠিক আছে, এটাই এখানে না বসাইলাম আর কি। তাহলে আমরা ইম্পিডেন্সটা পেয়ে গেছি। যেহেতু ইম্পিডেন্সটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, সেহেতু আমরা ক্যাপাসিটিভ রিয়াক্টান্সও বের করে ফেলতে পারি। তাহলে দেখেন জেড স্কোয়ার সমান কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স সি স্কোয়ার আর কি। তো এক্স সি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি জেড স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখন এই আর যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে না। প্রাথমিক অবস্থায় আই কারেন্ট যে সময় ফ্লো হয়েছিল তখনও কত ছিল, 30 ছিল, এখনও 30 ফ্লো হবে, কিন্তু চেঞ্জ হবে কি ক্যাপাসিটিভ রিয়াক্টান্স, এই যে এইখানের মানটা চেঞ্জ হবে। তাহলে এইখানের মানটা যে ক্যাপাসিটিভ রিয়াক্টান্সটা যে চেঞ্জ হয়েছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি এখানে, হ্যাঁ। তো এখানে আমরা বের করে দেখলাম যে 30.23 ওহম পাইলাম আমরা, হ্যাঁ। এখন এখান থেকে আমরা কি ক্যাপাসিটিভ যে রিয়াক্টান্স আছে এখান থেকে আমরা কি করতে পারি, ক্যাপাসিট্যান্স বের করতে পারি, সিটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি, এক্স ইকুয়াল টু কি 1/2πfc। তো এখানে এক্স সমান আমরা বের করছি কত, 30.23, তারপর ইকুয়াল টু 1/2πfc আমরা সূত্র জানি, ইউজ করে সি এর ভ্যালুটা বের করে ফেলছি। এখন কথা হচ্ছে যে সি এর মান বৃদ্ধি করতে হবে, ক্যাপাসিটর প্যারালালে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে সি এর মান প্রাথমিক অবস্থায় কত ছিল, 33.2 মাইক্রোফ্যারাড ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমাদের যদি এই 2i পরিমাণ কারেন্ট ফ্লো করতে হয় ওই সার্কিট দিয়া, তাহলে ক্যাপাসিট্যান্সের মান হওয়া লাগবে কত, 87.7 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। এই জন্য আমাদের করতে হবে কি, আগে যতটুকু ক্যাপাসিটর আছে ওইটা তো থাকবেই, তার সাথে আমাদের কি কতটুকু ক্যাপাসিটর কানেক্ট করতে হবে ওইটা আমরা বের করি। তাহলে আগে ছিল আমাদের 33.2, কিন্তু আমাদের লাগবে 87.7। তাহলে এই টোটালটা থেকে আমাদের আগে যা ছিল ওইটা মাইনাস করলেই তো আমরা বের করতে পারি কতটুকু আমাদের কানেক্ট করতে হবে, ওইটাই আমরা করলাম, ঠিক আছে। এভাবে আমাদের ম্যাথটা ইউজ করা লাগবে। এখন কিছু শর্টকাট বলে দিই। শর্টকাট বলে দিই বলতে আপনি প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে বুঝবেন। যদি ক্যাপাসিটর মানে ক্যাপাসিটরের মান বাড়াইতে হয় তাইলে কি করা লাগবে, ক্যাপাসিটরটা প্যারালালে সংযোগ করে দিতে হবে আরেকটা যে ক্যাপাসিটর আছে ওইটার সাথে। যদি ক্যাপাসিটরের ভ্যালু কমাইতে হয় তাইলে যে ক্যাপাসিটরটা আছে ওর সাথে কি করা লাগবে, সিরিজে কানেক্ট করে দেওয়া লাগবে ক্যাপাসিটর, ঠিক আছে। তো এই বিষয়ে আরও ভালো বিস্তারিত বুঝতে পারবো আমরা যখন রেজোন্যান্স সার্কিট পড়ব, ঠিক আছে। তো আমরা সামনে রেজোন্যান্স সার্কিট পড়ব, তখন আশা করা যায় আরও ভালো বুঝতে পারবেন এই বিষয়গুলো, হ্যাঁ। আচ্ছা, আমরা আগানোর চেষ্টা করি। এখানে কি আচ্ছা, আমরা এখানে এখন এই ম্যাথটা করে ফেলার চেষ্টা করব। আচ্ছা, আমাদের এই প্রশ্নটা প্রথমে আমরা উপরে নিয়ে যাব, কারণ আমাদের প্রশ্নটা উপরে ছিল কিন্তু আমাদের নিচে দরকার লাগছিল, এই জন্য আমরা নিচে নামায় নিয়েছিলাম সম্ভবত আর কি। ওকে, এখন আমরা ভালো বুঝবো। এখানে প্রশ্নটা একটু দেখে নিব। ফার্স্ট অফ অল প্রশ্নটার মধ্যে কি বলছে তারা,
সূত্র হতে বের করো ফেজ অ্যাঙ্গেল এক্সি আর এর মান যখন ভোল্টমিটার কানেক্ট থাকে এবং যখন কি বলতেছে যে ভোল্টমিটার ডিসকানেক্ট তখনও কি করা লাগবে ভি আর বিসি এবং ফেজ অ্যাঙ্গেল বের করা লাগবে। ঠিক আছে, তো দুইটা প্রশ্ন এখানে আমাদের। একটা কন্ডিশন হচ্ছে যে প্রথম অবস্থায় ভোল্টমিটার কানেক্ট থাকবে, আরেকটা হচ্ছে কানেক্ট থাকবে না। এবং প্রথমে কি চাইছে ফেজ অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেলটা আমরা একটু বের করে ফেলার চেষ্টা করব ফার্স্ট অফ অল। একটু সাইডে নামায় নিলাম। আচ্ছা দেখেন এখানে আমরা কি করলাম, দেখেন আমাদের সার্কিটটা ভালো করে দেখেন। সার্কিটের মধ্যে দেখেন এখানে কি আছে, টোটাল একটা ভোল্টেজ দেওয়া আছে। আমাদের সার্কিটের কত ভোল্টেজ অ্যাপ্লাই করতেছে ওইটা জানি। তারপরে এখানে দেখেন আমাদের কি রেজিস্টরে আর এতে কত ভোল্টেজ আছে ওইটাও জানি। এবং এই যে এখানে যে আমরা ভোল্ট মিটারটা কানেক্ট করলাম না, এই ভোল্ট মিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সটাও আমরা জানি। ঠিক আছে, এইসব বিষয় আমরা জানি। ঠিক আছে, এইসব বিষয় জানি এবং এইখানে দেখেন টোটাল কারেন্টও আমরা জানি। ঠিক আছে, এজন্য আমাদের ম্যাথটা করা সহজ হবে। তো আমরা প্রথমে বের করা ফেলার চেষ্টা করব এইখানে ক্যাপাসিটর এর আরআরিতে ভোল্টেজটা। ঠিক আছে, তো ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ওইটা হচ্ছে যে আমাদের টোটাল ভোল্টেজ স্কোয়ার সমান হচ্ছে যে রেজিস্টরের আরআরই ভোল্টেজ স্কোয়ার বাই ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজ স্কোয়ার। তাহলে এখান থেকে ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি, বিসি সমান রুট ওভার বি আর স্কোয়ার প্লাস, সরি বি আর না, মানে বি স্কোয়ার টোটাল ভোল্টেজ স্কোয়ার মাইনাস হচ্ছে বি আর স্কোয়ার। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, ক্যাপাসিটরের ভোল্টেজটা বের করতে পারি। ঠিক আছে, তো এই সূত্রের মাধ্যমেই আমরা করছি। এখানে 200 হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ এবং 132 হচ্ছে যে ক্যাপাসিটর রেজিস্টরের আড়াইতে ভোল্টেজ। তো এখানে দেখেন আমরা কি করলাম, ক্যাপাসিটর আড়াইতে ভোল্টেজটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এখন আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকতে পারি, ভোল্টেজ ট্রায়াঙ্গেল আঁকতে পারি। ঠিক আছে, তো এখানে ভোল্টেজ ট্রায়াঙ্গেলটা আঁকলাম, মানে সমকোণী ত্রিভুজ আঁকলাম আর কি। ঠিক আছে, তো অত্রিভুজ হচ্ছে যে আমাদের টোটাল ভোল্টেজটা 200 সার্কিটে দেওয়া আছে এবং রেজিস্টর ভূমি বরাবর লিখলাম যে আমাদের রেজিস্টর আরআরিতে ভোল্টেজ এবং ক্যাপাসিটর এর আরআরই ভোল্টেজটা বিসি যেটা আমরা এখানে বের করলাম। ঠিক আছে, এখন আমরা চাইলে এই ত্রিভুজ থেকে কি করতে পারি, ফেজ অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারি। তাহলে এখান থেকে আমরা ফেজ অ্যাঙ্গেলটা বের করে ফেলার চেষ্টা করছি। ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি বলেন তো, ট্যান থিটার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে লম্ব বাই ভূমি। দেখেন ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই সূত্রটা আমরা ইউজ করব এইখানে। তাহলে এখানে লম্ব কত আছে, লম্বটা কত, লম্বটা হচ্ছে 150.25, এখানে বিসি ক্যাপাসিটর আড়াইতে ভোল্টেজটা, এবং ভূমি কত, রেজিস্টার আড়াইতে ভোল্টেজ 132, এটা আমরা বের করছিলাম। তাহলে এখান থেকে আমরা কি ট্যানটা যদি এই সাইডে নিয়ে আসে পড়ি তাহলে কি করতে পারি, থিটার ভ্যালুটা বের করতে পারি। থিটার ভ্যালুটা কত পাইলাম, 49 ডিগ্রি পাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের থিটার ভ্যালু পাই গেলাম। ঠিক আছে, আচ্ছা পরে এখন কথা হচ্ছে যে ম্যাথটা আমরা উপরে গেছিলাম নাকি নিচে আসছিলাম, ও এইখানে দেখেন। এখানে আমরা তারপর কি করলাম, এক নম্বরে কি ছিল ফেজ অ্যাঙ্গেল, তো ফেজ অ্যাঙ্গেলটা তো পাই গেছি 49 বের করছিলাম, যে 49 তো আমরা পাই গেছি নিচে। ঠিক আছে, তো এখন আমাদের কাজ হচ্ছে যে ভোল্টমিটার যখন কানেক্ট করা থাকবে, মানে এই সার্কিটটা কনসিডার করব, এই ভোল্টমিটার যখন কানেক্ট করা থাকবে তখন এই ভোল্টমিটারের মধ্য দিয়া প্রবাহিত কারেন্টটা যদি আমরা বের করতে চাই, কীভাবে বের করব বলেন তো। দেখেন এই রেজিস্টরটা এবং ভোল্টমিটারটা কি আছে প্যারালালে, তাহলে এই রেজিস্টরের আরআরিতে যে ভোল্টেজটা আছে এটা কি ভোল্টমিটারের আরআরিতে আছে, সুতরাং এই ভোল্টমিটারের আরআরিতে যে ভোল্টেজটা আমরা জানি এবং এই ভোল্টমিটারের মধ্য দিয়া প্রবাহিত কারেন্টটা কি আমরা জানি,
আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের, তাহলে ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে ভোল্টমিটারের আড়াআড়িতে কারেন্টটা যদি বের করতে চাই, এখানে আইআর 1300, আচ্ছা, তো আমরা দেখেন এই ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে এই ভোল্টমিটারের ভোল্টেজটা আমরা জানি I = IV/R। তাহলে দেখেন এই ভোল্টমিটার রেজিস্টারটা কত জানি, 13.5 কিলো ওহম। ঠিক আছে, এবং ভোল্টেজের ভ্যালু কত জানি, 132। এই সূত্রের সাহায্যে আমরা কি করব, এই ভোল্টমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট আইভিটা বের করে ফেলছি। কত পাইছি, 9.77 মিলি অ্যাম্পিয়ার পাইছি। ঠিক আছে, তারপর আমরা এখানে কারেন্টটা দেখেন, টোটাল কারেন্টটা জানি এবং এই ভোল্টমিটার কারেন্টও জানি, কিন্তু আমরা জানি না কার কারেন্টটা, এই রেজিস্টরের ভিতর দিয়ে কি কারেন্টটা যাইতেছে। তো রেজিস্টরের ভিতর দিয়ে কারেন্টটা আমরা কি করব, টোটাল কারেন্ট থেকে ভোল্টমিটারের কারেন্টটা মাইনাস করে দিলাম আর কি। তারপরে আমরা দেখেন এখানে কি পেয়ে গেলাম, রেজিস্টরের মধ্য দিয়া প্রবাহিত কারেন্টটা পেয়ে গেলাম। ঠিক আছে, যেহেতু রেজিস্টরের কি জানি, রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজটা জানি এবং কারেন্টও জানি, তাহলে কি রেজিস্ট্যান্সটা বের করতে পারি না? তাহলে এইখানে দেখেন আরটা কিন্তু আমরা কি বের করছি, কি V/I এর মাধ্যমে, এখানে আইটা, তার মানে এই যে এই আর এর মানটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, আর এর মান কত পাইলাম, এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা আনসার। হ্যাঁ, তারপর এখানে সি ক্যাপাসিট্যান্স কত, মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা কত, ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে বিসি সমান কি, I/XC। তাহলে I/XC সমান আমরা কি লিখতে পারি, BC/I। তাহলে বিসি হচ্ছে যে ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা লিখলাম, আই হচ্ছে আমাদের ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এখানে যে টোটাল কারেন্টটা সার্কিট থেকে বের হইতেছে ওইটাই কিন্তু আমাদের ক্যাপাসিটরের মধ্যে ঢুকতেছে। সুতরাং এখানে ক্যাপাসিটরের মধ্যে আই কারেন্টই ঢুকতেছে, মানে টোটাল কারেন্টটাই ঢুকতেছে। তাহলে BC/I দিয়া আমরা কি করলাম, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলার চেষ্টা করছি। ঠিক আছে, তারপরে আচ্ছা, এই কন্ডিশনটা আমরা শেষ করলাম যখন আমাদের কি ভোল্টমিটারটা কানেক্ট করা ছিল, কিন্তু তৃতীয় কন্ডিশনে বলতেছে যে ভোল্টমিটারটা কানেকশন করা নাই, তখন আমাদের কি কাহিনীটা হবে ওইটা আমরা একটু দেখব। ঠিক আছে, এই জন্য আমরা সার্কিটটারে নিচে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে সার্কিটটা নিয়ে এসে বললাম। এখন আমাদের চিন্তা করতে হবে যে এইখানে যে আমাদের ভোল্টমিটার ছিল না উপরে, ওইটুকু নাই। তাহলে ওইটুকু যখন নাই তখন আমাদের সার্কিটটা কি হবে, এরকম সার্কিটটা হয়ে যাবে না? দেখেন নিচে কিন্তু আমরা সার্কিটটা অঙ্কন করার চেষ্টা করছি। যখন আমাদের ভোল্টমিটারটা কানেক্ট নাই তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে এটাই আমাদের সার্কিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সার্কিট। আচ্ছা, এই সার্কিটের মধ্যে আমরা যদি ইম্পিডেন্সটা বের করতে চাই, তাহলে ইম্পিডেন্সটা কিভাবে বের করতে পারি, R+X। ঠিক আছে, আর এবং এক্স এর সাহায্যে কি আমরা ইম্পিডেন্সটা বের করতে পারি। ঠিক আছে, আর এবং এক্স এর সাহায্যে কি আমরা ইম্পিডেন্সটা বের করতে পারি। আর এক্স আমরা কিন্তু আগের কন্ডিশনে আমরা কিন্তু বের করছিলাম। দেখেন এখানে কিন্তু আমরা কি করছিলাম, এইখানে আরও বের করছিলাম আমরা এবং এক্স সিও বের করছিলাম। ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা কাজে লাগাবো নিচে। ঠিক আছে, তো জেডটা বের করার জন্য আমরা রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সটা ইউজ করে আমরা ইম্পিডেন্সটা পাই গেলাম। ঠিক আছে, এটা। তারপর আমরা কারেন্টটা বের করব, কারেন্ট I = V/Z।
তাহলে ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 200 এবং জেড জেড হচ্ছে এটা। ঠিক আছে, এইভাবে আমরা কি করব, কারেন্টও পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর আমরা এই রেজিস্টারে আরআরিতে ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করছি। বিআর ইকুয়াল টু আইআর। তো আই আমরা এখানে জানি। ঠিক আছে, আর আর এর ভ্যালুটা আমরা কিন্তু জানি, আগে বের করছিলাম উপরে। ঠিক আছে, একটু দেখে নেবেন। এবং আমাদের যে পিডিএফ দেওয়া আছে এখানে কিন্তু সলিউশন দেওয়া আছে এটার। হ্যাঁ, তারপর ক্যাপাসিটর আর আরআরিতে ভোল্টেজটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, এখন যে আমরা দুইটা ভোল্টেজ জানি, কি রেজিস্টার আরআরিতে ভোল্টেজ এবং ক্যাপাসিটর আরআরিতে ভোল্টেজ। তো আমরা একটা ট্রায়াঙ্গেল রাখলাম। তো ভূমি বরাবর হচ্ছে আমরা রেজিস্টরের আরআরি ভোল্টেজটা লিখলাম এবং লম্ব বরাবর ক্যাপাসিটর আরআরিতে ভোল্টেজটা লিখলাম। তো এই সূত্রের সাহায্যে আমরা কি করব, টেন থিটার একটা সূত্র জানি না, টেন থিটার সূত্রটা কি জানি আমরা, লম্ব বাই ভূমি। এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারি, থিটাটা বের করতে পারি। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স লম্ব বাই ভূমি। ঠিক আছে, এভাবে আমরা থিটাটা বের করে ফেলব। ঠিক আছে, তো আমাদের কাছে কিন্তু এই থিটাটা চাইছে। থিটাটা মানে কি, ফেজ অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এভাবে আমরা ম্যাথটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। দেখেন এখানে কি বলছে 14 নাম্বার ম্যাথে। 14 নাম্বারে বলতেছে যে ফাইন্ড দ্য ভ্যালু আই, ভি2, ভি3 এবং ভি। আমাদের এই ম্যাথটা খুব করে দিই। ঠিক আছে, গতদিন যদিও এই ম্যাথটা আমি করে দিয়েছিলাম না, এই ম্যাথটা করে দিই। সলিউশন, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের কি দেওয়া আছে। দেওয়া আছে হচ্ছে যে আমাদের এইখানে এটা একটা ইম্পিডেন্স, আমাদের এটা একটা ইম্পিডেন্স, এটা একটা ইম্পিডেন্স, তিনটা ইম্পিডেন্স আছে এবং তিনটা ইম্পিডেন্সের আরআরআইতে ভি1, ভি2, ভি3 ভোল্টেজ আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলে দিছে এবং আমাদের প্রশ্ন থেকে কি চাইছে, এইখানে টোটাল কারেন্টটা চাইছে, তারপর ভি2 এবং ভি3 এবং বি চাইছে। ঠিক আছে, তো আমরা এখানে যে আমাদের গিভেন যে বিষয়গুলো দেওয়া আছে ওইগুলাই নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি। গিভেন দেওয়া আছে হচ্ছে যে আমাদের ভোল্টেজ দেওয়া আছে। কি দেওয়া আছে, ভোল্টেজ ভি1 একটা ভোল্টেজ দেওয়া আছে প্রশ্নে। ঠিক আছে, তো এটা কত দেওয়া আছে, 10, অ্যাঙ্গেল কত দেওয়া আছে, যে অফ 0। ঠিক আছে, তো এইটারে আমরা পোলার ফর্মে যদি কনভার্ট করি তাহলে 10 এটা পাবো। ঠিক আছে, এটা আমরা পোলার ফর্মে কনভার্ট করে দেব। এবং যে ইম্পিডেন্সটা দেওয়া আছে, Z1 ইম্পিডেন্স দেওয়া আছে, ওইটা দেখেন একটু। Z1 যে ইম্পিডেন্স দেওয়া আছে কত, 3 প্লাস j অফ 4। যেহেতু আমাদের ইম্পিডেন্সটা দেওয়া আছে, আমাদের কিন্তু একটা সাহায্য করছে, একটা জিনিস বের করতে সাহায্য করছে। কি বলেন তো, এখান দিয়া Z1 এর মধ্য দিয়া প্রবাহিত কারেন্ট আমরা বের করতে পারবো, কারণ এর আরআরআইতে ভোল্টেজটা জানি এবং ইম্পিডেন্সটাও জানি, তাহলে কারেন্টটা বের করে ফেলি। এবং এই কারেন্টটাই কিন্তু তিনটার মধ্যেই দিয়ে ফ্লো হবে, কারণ এটা কি আমাদের একটা সিরিজ সার্কিট। ঠিক আছে, তো আমরা টোটাল কারেন্টটা বের করে ফেলি, V1 Z1। তাহলে V1 এবং Z1 বসাবেন এবং ক্যালকুলেশন করবেন, টোটাল কারেন্টটা পেয়ে যাবেন। কারেন্টটা কত পাবেন বলেন তো, 53.13 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, এই কারেন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমরা ভি2 এবং ভি3 বের করে ফেলি। কিভাবে বের করি, খুব ইজিতে বের করতে পারি। ভি2 এবং ভি3 বের করব আমরা। তাহলে ভি2 যদি বের করতে চাই, ভি2 ইকুয়াল টু কি, আই ইন্টু Z2। তাহলে Z2 কিন্তু প্রশ্নেই দেওয়া আছে এবং এই আইটা কিন্তু আমরা বের করছি এখানে, সুতরাং মানগুলো বসাইতে হবে। এই আই এবং Z2 মানগুলো বসে শুধু কি করা লাগবে, গুণ করা লাগবে। এখন কথা হচ্ছে যে কমপ্লেক্স ফর্মে আপনারা যদি ক্যালকুলেটর টিপতে না পারেন তাহলে আমাকে ইনবক্স করবেন, শিখিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে ভি2 এভাবে বের করবেন, মানগুলো বসে বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি একটা করে দিই।
তাহলে আই কত পাইছি আমি একটু লিখি, 2 অ্যাঙ্গেল হচ্ছে -53.13 এবং জেড কত পাইছি, জেড 2 কত, 2 প্লাস জে অফ 3.46। এখন দেখেন এটা কি হয়ে গেছে পোলার ফর্মে, এটা কি হয়ে গেছে রেক্টাঙ্গুলার ফর্মে। সুতরাং কোনো সমস্যা নাই, ক্যালকুলেটর টিপবেন, আইসা যাবে বেলু। ঠিক আছে, তো 8 এটা একটু ক্যালকুলেটর চাপবেন, তারপর আপনি পাবেন 8 অ্যাঙ্গেল পাবেন হচ্ছে যে 6.84 ডিগ্রি ভোল্ট। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের আরেকটা আনসার। তারপর আমাদের আরেকটা জিনিস চাইছে, কি চাইছে, B3 চাইছে না, B3, ল্যাপটপ স্লো হয়ে গেছে। আচ্ছা, B3 হচ্ছে যে I ইন্টু Z3। এখন এটা কিন্তু আপনাদের কাজ, B3টা বের করে ফেলবেন এইভাবে। ঠিক আছে, I এবং Z3 গুণ দিবেন B2 এর মতো, আইটা তো জানেন বের করছেন। ঠিক আছে, এবং Z3টা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, বের করে ফেলবেন। তারপর আমাদের কাছে চাইছে কি, আচ্ছা B3 ভ্যালু কত পাবেন এটা আমি একটু লেখা দিই, হ্যাঁ, তাহলে আমাদের একটু সুবিধা হবে। 15.05 অ্যাঙ্গেল হচ্ছে যে 135.5 ডিগ্রি ভোল্ট B3 পাবো। ঠিক আছে, এখনো আমাদের কথা হচ্ছে যে এখানে যে টোটাল ভোল্টেজটা আছে না, এই টোটাল ভোল্টেজটা বের করা লাগবে। তো টোটাল ভোল্টেজটা সমান কি হবে, V1 প্লাস V2 প্লাস B3 যোগ করা লাগবে, তাহলে আমরা টোটাল ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে V1 ভোল্টেজটা আমরা কত পাইছিলাম, V1 ভোল্টেজটা পাইছিলাম না, দেওয়া ছিল কত, 10 অ্যাঙ্গেল 0। আমরা এটা পোলার ফর্মে লিখি, পোলার ফর্মে লিখতে আমার ভালো লাগে কেন জানি। আচ্ছা, লিখলাম। তারপর V2 আমরা কত পাইলাম এখানে, এটা 8 অ্যাঙ্গেল হচ্ছে যে 6.84। আচ্ছা, তারপর B3 কত পাইলাম এখানে দেখেন, B3 কত পাইছিলাম, B3 হচ্ছে যে 15.05 অ্যাঙ্গেল হচ্ছে যে 135.5। এখন এই সবটুকু যোগ করে ফেলেন তো, যোগ করে বলেন কত হয়েছে, 12.53। ও অ্যাঙ্গেল হবে 53.13 ভোল্ট। এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার। তাহলে এইভাবে আমাদের ম্যাথটা সলভ করে ফেলা লাগবে। ঠিক আছে, ম্যাথটা ইজি একটা ম্যাথ। আচ্ছা, তারপর আপনাদেরকে একটা হোমওয়ার্ক দেই, এই ম্যাথটা আপনারা আগামী ক্লাস করে ফেলার চেষ্টা করবেন, না পারলে আমি করে দেব। এই যে এই 15 নম্বর ম্যাথটা একটু চেষ্টা করবেন নিজেরা করে ফেলার জন্য, না পারলে আমি করাই দেব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা দেখব যে বিগত ক্লাসে যাদের প্রবলেম আছে ওইগুলো একটু দেখে ফেলার চেষ্টা করব। ঠিক আছে, যাদের প্রবলেম আছে ওইগুলো বলা শুরু করেন, আমরা দেখব। আর রেকর্ডটা আমি একটু বন্ধ করে দিই।